সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস, মার্কস রিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 50 মিনিট সময় দেওয়া থাকবে। প্রথমে দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে। ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, ঠিক আছে, এর দ্বিতীয় পর্যায়ে যেটা রয়েছে সেটা তোমাদের পড়তে হবে। এরপর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ আর হচ্ছে সাম্রাজ্য বিস্তার ও শাসন, এই তিনটি অধ্যায় তোমাদের রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে। এগুলো তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। এরপর দেখো কী ধরনের প্রশ্ন পরীক্ষা দেওয়া থাকবে। প্রথমে তোমাদের 40 MCQ প্রশ্ন দেওয়া থাকবে, 5টির উত্তর লিখতে হবে, ঠিক আছে। একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে প্রতিটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকছে, ঠিক আছে। এরপর হচ্ছে 6টি SAQ প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে। এরপর 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের 3টি দেওয়া থাকবে, 2টির উত্তর লিখতে হবে। 3 দুগুণ 6 নম্বর, 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে প্রতিটা অধ্যায় থেকে। 3 নম্বর মানের প্রশ্ন তাই প্রতিটা অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে 3টি, সেখান থেকে 2টির উত্তর লিখতে হবে। আর 5 নম্বর মানের প্রশ্ন থাকবে 3টি, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 1টির উত্তর লিখতে হবে। এরকম করে 25 নম্বর প্রশ্ন থাকবে এবং 50 মিনিট সময় তোমাদের দেওয়া থাকবে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর এই ভিডিও থেকে দেখে নিই। এই সমস্ত প্রশ্নোত্তরের PDF ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, সহজ লেসন অ্যাপের মধ্যে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো দেখো প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 5টির উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। পয়ের দাগে দেওয়া আছে পার্শ্বনাথ ছিলেন মগধের রাজা, বৌদ্ধ সন্ন্যাসী, জৈন তীর্থঙ্কর না বৌদ্ধদের রাজা। তো পার্শ্বনাথ কে ছিলেন? পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। ছয়ের দাগে 10 রাজার যুদ্ধে কোন রাজা জয়লাভ করেন? সুদাস, পুষ্পক, ভরত না ভীম? সঠিক উত্তর হচ্ছে সুদাস। গয়ের দাগে হচ্ছে সংহিতা কথার অর্থ হলো চাহিদা করা, সংকলন করা, বিস্তার করা না সংহার করা? তো সংহিতা কথার অর্থ হচ্ছে সংকলন করা। ঘয়ের দেখা হচ্ছে মেগালিথ বলা হয় পাথরের গাড়ি, পাথরের বাড়ি, পাথরের সমাধি, পাথরের খেলনাকে। তো মেগালিথ বলা হয় পাথরের সমাধিকে। উমর দেখা হচ্ছে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর না রাজগৃহে? তো উত্তর কি হবে এখানে? বৈশালীতে, ঠিক আছে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয় বৈশালীতে। চয়ের দাগের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে সিংহাসনে বসেন? আলেকজান্ডার, বিম্বিসার, কালাশোক না ধননন্দ? তো চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে সিংহাসনে বসেন। 2 নম্বর থেকে হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। যে কোনো 5টি লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে। ক স্তম্ভে দেওয়া আছে আলেকজান্ডার, আইহোল প্রশস্তি, বেদের অপর নাম, পঞ্চ মহাব্রত, চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট, এগুলো। খ স্তম্ভে দেওয়া আছে মগধ, ম্যাসিডন, রবিকীর্তি, সাম্রাজ্য, শ্রুতি, মহাবীর, এইগুলো, ঠিক আছে। তো দেখো এবার আমাদের এটাকে মিলিয়ে লিখতে হবে। তো কদাকে কি দেওয়া আছে? আলেকজান্ডার, এটা হচ্ছে ম্যাসিডন, ঠিক আছে। এবার ক্ষয়ের দিকে আইহোল প্রশস্তি, রবিকীর্তি। কয়ের দেখা হচ্ছে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। ঘয়ের দাগে পঞ্চম মহাব্রত, এটা হচ্ছে মহাবীর। উমর দাগে চন্দ্রগুপ্ত মৌর্য, এটা হবে মগধ, ঠিক আছে। আর চয়ের দেখা হচ্ছে সম্রাট, এটা হবে সাম্রাজ্যের সঙ্গে মিলবে। 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর। কয়ের দাগে সমস্ত বৈদিক সাহিত্যকে ক ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? আমরা উত্তর লিখছি সমস্ত বৈদিক সাহিত্যকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, যথা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। ছয়ের দাগে মগধ ও বৃজি মহাজন পদের মধ্যে 2টি পার্থক্য লেখো। তোমরা উত্তরটা এখানে লিখছি। দেখো মগধ এটা হচ্ছে বৃজি। 1 নম্বর পার্থক্য হচ্ছে মগধ একটি রাজতান্ত্রিক মহাজন পদ আর বৃজি একটি অরাজতান্ত্রিক মহাজন পদ। 2 নম্বর হচ্ছে একজন রাজার অধীনে থাকার কারণে এখানে শাসন ব্যবস্থা ও পরিবেশ খুবই শান্ত ও মনোরম ছিল। আর বৃজিতে কি হতো না? বৃজিতে কয়েকটি উপজাতির হাতে শাসন ক্ষমতা ভাগ করা ছিল। কয়ের দেখা হচ্ছে মৌর্য সেনাবাহিনীর পরিচয় দাও। আমরা এখানে উত্তরটা লিখছি। বিশাল সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য মৌর্যদের সেনাবাহিনীর দরকার ছিল, তবে মৌর্য সেনাবাহিনীতে চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন সম্রাট নিজে। এই সেনাবাহিনী গঠিত হয়েছিল ঘোড়া, রথ, হাতি, নৌকো এবং পদাতিকদের নিয়ে। 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে এখানে। পরের দেখা হচ্ছে টিকা লেখো। অর্থশাস্ত্র, তো অর্থশাস্ত্র সম্পর্কে টিকা লিখতে হবে।
আমরা লিখছি এখানে প্রাচীন ভারতের শাসন পরিচালনার বিষয়ে লেখা অন্যতম একটি বই হলো কৌটিল্যের অর্থশাস্ত্র। বইয়ের নাম অনুযায়ী বইটিতে শুধুমাত্র টাকা কড়ির বিষয়ে লেখা নেই, কোনো রাজ্যের শাসন ব্যবস্থা কেমন হওয়া উচিত তার সামগ্রিক আলোচনা রয়েছে। অর্থশাস্ত্রের মতে রাষ্ট্রীয় শাসন কাজে প্রধান হলেন রাজা, এখানে তার কথাই শেষ কথা। এছাড়া বইটিতে রাজকাজের সমস্ত বিষয়ের খুঁটিনাটি আলোচনা এবং একজন শাসকের কি কি করা উচিত তা বিস্তারিতভাবে বলা হয়েছে। পরের দেখা হচ্ছে টিকা লেখো 10 রাজার যুদ্ধ। তোমরা এখানে উত্তর লিখছি 10 রাজার যুদ্ধ। যুদ্ধের কথা ঋগ্বেদে অনেক আছে, তার মধ্যে বিখ্যাত হলো 10 রাজার যুদ্ধ। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস, তার সঙ্গে অন্যান্য 10টি গোষ্ঠীর রাজাদের যুদ্ধ হয়েছিল। সুদাস 10 রাজার জোটকে হারিয়ে দিয়েছিলেন। এর ফলে ভরত গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা বেড়েছিল। নদীর উপর একটি বাঁধ ভেঙে দিয়েছিলেন সুদাস। হয়তো নদীর জলের ওপর অধিকার বজায় রাখার জন্যই এমনটা করা হয়েছিল। এই যুদ্ধের সঙ্গে পরবর্তীকালে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কিছুটা মিল রয়েছে। গয়ের দেখা দেখো বলা হচ্ছে টিকা লেখো অষ্টাঙ্গিক মার্গ। আমরা উত্তরটা লিখছি দুঃখময় পৃথিবীতে দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য বুদ্ধদেব 8টি দিক সমন্বিত যে মার্গ বা পথ নির্দেশ করেছেন তা অষ্টাঙ্গিক মার্গ নামে সুপরিচিত। অষ্টাঙ্গিক মার্গে তিনি যে অষ্টপথের কথা বলেছেন তা হলো সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প ও সৎ দৃষ্টি। এই সমস্ত মার্গের সমন্বিত রূপ বৌদ্ধ ধর্মে মধ্যপন্থা বা মধ্যম নামে পরিচিত। ঠিক আছে, অথবা এই প্রশ্নটিকে যদি বলে মধ্যপন্থা বা মধ্যম কি, তাহলে কিন্তু তোমরা এই উত্তরটা লিখবে। ঠিক আছে, অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ, মধ্যপন্থা বা মধ্যম। ঠিক আছে, এই ক্ষেত্রে এই তিনটি বিষয়ে যদি টিকা লিখতে বলে তাহলে কিন্তু এই একটা উত্তর কিন্তু তোমরা লিখতে পারবে। পরের প্রশ্ন দেখো 5 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের 8-10টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। পরের দাগে প্রশ্ন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের নব্য ধর্ম আন্দোলন সম্বন্ধে যা জানো লেখন। তো নব্য ধর্ম আন্দোলন গড়ে ওঠার কারণ সমূহ, প্রথমে আমরা এর কারণগুলো লিখছি। 1 নম্বর হচ্ছে ধর্মীয় কারণ। প্রাচীন বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম প্রাঞ্জলতা হারিয়ে জটিল, ব্যয়বহুল, দুর্বোধ্য ক্রিয়াকর্ম ও আচার অনুষ্ঠান এবং পুরোহিত শ্রেণী নির্ভর হয়ে ওঠে। পুরোহিত শ্রেণীর প্রতিপত্তি ও ক্রমবর্ধমান চাহিদা ধর্মকে জটিল করে তোলে। 2 নম্বর হচ্ছে সামাজিক কারণ। সমাজে ব্রাহ্মণদের স্থান ছিল সর্বোচ্চ, তারা সমাজের সমস্ত রকম সুযোগ সুবিধা গ্রহণ করলেও কোনো প্রকার কর প্রদান করতেন না। ক্ষত্রিয়দের হাতে অর্থ থাকলেও সামাজিক মর্যাদা ছিল না। ক্ষত্রিয়রা এই সামাজিক মর্যাদা আদায়ের জন্য নব্য ধর্ম আন্দোলনকে স্বাগত জানায়। 3 নম্বর কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে পূর্ব ভারতে অর্থনৈতিক রূপান্তর ঘটে। এর মূলে ছিল লোহা দিয়ে তৈরি কৃষি সরঞ্জাম ও গো সম্পদ। এই সময় বৈদিক ব্রাহ্মণ ধর্মে পশু বলি দেওয়ার জন্য গরু ছিল অন্যতম উপাদান। এ কারণে স্বভাবতই গো সম্পদ অভাবনীয়ভাবে হ্রাস পেলে কৃষিকাজ ব্যাহত ও অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়। সম্পদ এক শ্রেণীর হাতে কুক্ষিগত হয়। সাধারণ মানুষের অবস্থা অপরিবর্তিত থাকে। বৈশ্যরা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করে নব্যধর্ম, জৈন ও বৌদ্ধ ধর্মকে সমর্থন করে নতুন ধর্ম মতের উত্থানে সহায়তা করে। ওকে, পরবর্তী প্রশ্ন ক্ষয়ের দাগে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে লেখন। আমরা উত্তর লিখছি প্রথমে ভূমিকা দিয়ে। বৈদিক সাহিত্য থেকে সেই যুগের শিক্ষা সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়। বৈদিক শিক্ষা ব্যবস্থায় প্রধান ছিলেন গুরু। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে গুরুর ভূমিকা। তিনি একটা অংশ পড়িয়ে বুঝিয়ে দিতেন আর ছাত্ররা তা শুনে পুরো আবৃত্তি করত ও মনে রাখত। গুরুই ছাত্রের থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব নিতেন। 2 নম্বর হচ্ছে উপনয়ন। পরবর্তী বৈদিক যুগে শিক্ষাক্ষেত্রে উপনয়নের গুরুত্ব দেখা যায়। উপনয়নের মাধ্যমেই গুরুগৃহে ছাত্রের শিক্ষারম্ভ হতো এবং তাকে পড়াশোনা ছাড়াও অন্যান্য কাজকর্ম করতে হতো। 3 নম্বর পাঠ্য বিষয়। সাধারণত বেদ পাঠের মধ্য দিয়েই শিক্ষাদান শুরু হলেও গণিত, ব্যাকরণ ও ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হতো। এছাড়া হাতে কলমেও নানা ধরনের শিক্ষা নিতে হতো। এই সময় অস্ত্র চালনা এবং চিকিৎসা বিষয়ে শিক্ষা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এমনকি ব্রাহ্মণরাও অস্ত্র শিক্ষা গ্রহণ করতেন। 4 নম্বর হচ্ছে সমাবর্তন ও গুরু দক্ষিণা।
সাধারণত 12 বছর ধরে বৈদিক শিক্ষা গ্রহণ চলত। অনেকে আবার সারা জীবন শিক্ষা নিয়ে ব্যস্ত থাকতেন। 12 বছর শিক্ষা গ্রহণের পর অনুষ্ঠিত হতো সমাবর্তন অনুষ্ঠান, যেখানে ছাত্রকে স্নাতক বলে অভিহিত করা হতো। গুরুগৃহ থেকে বিদায়ের সময় ছাত্ররা গুরুকে সাধ্যমতো গুরুদক্ষিণাও দিত। বইয়ের দেখা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। তো প্রথম আমরা লিখছি মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। মৌর্য সাম্রাজ্যের পতনের বিভিন্ন কারণগুলি হলো, 1 নম্বর হচ্ছে ব্রাহ্মণদের বিরোধিতা। অশোকের বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা ও ব্রাহ্মণ্য ধর্ম বিরোধী মনোভাবকে অনেকে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী মনে করেন। ঠিক আছে, অর্থাৎ অশোক কী করেছিলেন, ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেছিলেন, যার জন্য এটা একটা কারণ অনেকে মনে করেন। 2 নম্বর হচ্ছে অশোকের অহিংস নীতি। মৌর্য সম্রাট অশোক অনুসৃত ধর্ম বিজয় নীতি ও অহিংস পররাষ্ট্র নীতিকে এই সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ বলে অনেকে অভিমত প্রকাশ করেছেন। 3 নম্বর হচ্ছে আঞ্চলিক বিদ্রোহ। আঞ্চলিক বিদ্রোহ মৌর্য সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ। 4 নম্বর অর্থনৈতিক দুর্বলতা। অশোক স্তূপ, বিহার ও বৌদ্ধ মঠগুলি চালানোর জন্য প্রচুর অর্থ দান করতেন, ফলে অচিরেই মৌর্য অর্থনীতিতে দারুণ চাপ পড়ে। 5 নম্বর কারণ হচ্ছে প্রশাসনিক দুর্বলতা। আমলাতন্ত্র ছিল কেন্দ্রমুখী। রাজা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমলাদের আনুগত্যের পরিবর্তন ঘটত। এতে রাষ্ট্রের সংহতি ক্ষুণ্ণ হয়, যা মৌর্য সাম্রাজ্যকে অবক্ষয়ের দিকে নিয়ে যায়। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের তোমাদের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। ঠিক আছে, এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের PDF ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে দেবে, সেখানে PDF এবং ভিডিওগুলো কিন্তু দেওয়া থাকবে। ওকে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।